হ্যালো আমেরিকা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের জন্য প্রতি সপ্তাহে নিয়ে আসছি ভিন্ন ভিন্ন খবর। জানতে পারবেন আমেরিকায় প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন, থাকবে বিশেষ কিছু ঘটনা, বিশেষ কিছু কথা। আজ রয়েছে দুইজন ভিন্নভাষী সাহিত্যপ্রেমীর সাথে একটি আড্ডা। তাছাড়াও রয়েছে আমেরিকার একটি ঐতিহ্যবাহী অলংকারের প্রদর্শনী। ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ভাবের আদান প্রদানের একটি জায়গা হলো সাহিত্য। সম্প্রতি ওয়াশিংটনে দুই ভাষার দুইজন সাহিত্যপ্রেমীর সাথে একটি আড্ডায় উপস্থিত ছিলেন আহসানুল হক। আমাদের অতিথি আজকে দুজন। একজন হচ্ছেন একজন আমেরিকান কূটনীতিক কেলি ম্যাকার্থি এবং আরেকজন হচ্ছেন বাংলাদেশের একজন ছড়াকার এবং সাংবাদিক অনিক খান। আমরা ওয়াশিংটন ডিসির একটা কফি হাউসে বসে কবিতা নিয়ে একটু কথা বলবো, সাহিত্য নিয়ে একটু কথা বলবো। কারণ কেলি ম্যাকার্থি এবং অনিক খান দুজনেই একটি জায়গায় তাদের মিল, সেটি হচ্ছে দুজনেই সাহিত্য প্রেমিক। কথা বলা যাক দুজনের সাথে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। Thank you. Kelly, why did you become interested in writing? Because I can see that you are a poet as well. I've always liked writing poetry, but I haven't been writing for a long time. But then suddenly, in living in Dhaka, I started writing again. And then after coming back from Dhaka and moving back to Washington, D.C., I was really missing Bangladesh. And so I started writing more about my experiences there. So can I say that Dhaka inspired you to become a poet? Definitely. Maybe Dhaka is my muse. That's very interesting. And Onik Khan, ঢাকা আপনাকেও নিশ্চয়ই অনুপ্রাণিত করে, কিভাবে? প্রচণ্ড। ঢাকা, আমি সবসময় যেটা বলি, ঢাকার রঙের শেষ নাই, এত রঙিন, এত মানে প্রতি মুহূর্তে কিছু না কিছু হচ্ছে। আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, এই মুহূর্তে একটা ঢিল দিয়ে একটা একটা আন্দোলন হচ্ছে, একটা মিছিল হচ্ছে, একটা ছিনতাই হচ্ছে, ভালো অনেক কিছু হচ্ছে, সুন্দর সুন্দর জিনিস হচ্ছে, শুধু খারাপ জিনিসই না। তো আমি যেটা বলেছি, এটা ব্যালেন্স অফ গুড অ্যান্ড ব্যাড অ্যান্ড দ্য আগলি, রাইট? তো এটাতে ইন্সপায়ার্ড না হয়ে কোনো উপায় নেই আসলে। তো আপনি তো আমেরিকায় এসছেন, আজকে এই কবিতা সন্ধ্যায় ছড়া আপনি পড়লেন, কেলি কবিতা পড়লো। তা আপনারা এই যে দুইটা দেশের দুটো সংস্কৃতির এই যে একটা আদান প্রদান, একটা ডায়ালগ হলো আজকে, সেখান থেকে আপনার কি মনে হলো? সাহিত্যের যেটা হয় আর কি, যে আপনি বাংলাদেশে বসে বাংলা কবিতা লিখছেন, এর ভিতরে আমেরিকা আসবে, এর ভিতরে হাঙ্গেরি আসবে, এর ভিতরে চেক রিপাবলিক আসবে, আবার ইংরেজি যেখানে কবিতা লেখা হবে সেটার ভিতরেও কিন্তু ভারত আসবে, বাংলাদেশ আসবে, পুরো দুনিয়ায় আসবে, মঙ্গল গ্রহ আসবে। তো সাহিত্য আসলে, সাহিত্যের মজাটাই এটা, যেটা এক্সচেঞ্জটা সবসময় হতে থাকে। After becoming familiar with Bangla literature a little bit, and you also write in English, how do you see the exchange, the possibility of this cultural exchange between these two languages? I think that you can see both sides through the languages. I think it's fascinating how sometimes in Bangla there's one word for things that we can't describe in English, like obiman, right? Or right, Joshina, yeah, right, the moonlight, and how in Bangla there can be one word for very, very, very deep concept, and in English it takes a few more words. So when we've been talking about poetry, and Anik will offer a translation of a poem to me, and I read the Bangla and then I read the English, and I say, really, is that what it means? Is that how, look how many words in English you needed to use, and there are only 2 words in Bangla. অনিক, আপনার কবিতার বিষয়বস্তু হিসেবে কোনগুলো বেশি আসে? বাংলাদেশে প্রফেশনাল লেখক হিসাবে স্বাভাবিকভাবে রাজনীতিটাই বেশি আসে, কারণ আমাদের তো রাজনীতি সবসময় খুবই টালমাটাল অবস্থায় থাকে, সবসময় খুব ব্যস্ত রাজনীতি আমাদের দেশের। তো রাজনীতি বিষয়গুলোই বেশি আসে। আর এছাড়াও বাঙালি হিসাবে প্রেম ভালোবাসাটাও প্রচুর আসে। বাচ্চাদের, ছোটোদের, শিশুতোষ বিষয়গুলো খুবই কম আসে, কিন্তু আমি আশা করি যে ওগুলো বেশি আসলে বেশি ভালো লাগতো। কিন্তু ঘুরে ফিরে ওই প্রেম ভালোবাসা আর রাজনীতিটাই আসলে সবচেয়ে বেশি আমাদেরকে আনতে হয়। How about you? Can you read a few lines from one of your poems? Sure, I'd be happy to. I'll read you the poem that's in, the title is Madani Avenue on March 6th.
and I wrote it in 2013 when I was living in Dhaka. So the mid-morning sun slides into noon while the traffic crawls to a halting, limping, straining, pushing frenzy of horns, shouts, calls that I can hear from behind the window where I watch the soft pedaling of the sinewy rickshawwala pulling his fare, who holds upright a new ironing board, white metal proudly shining, and I wonder how much. A flatbed bike surges past, two boys crouching atop fresh white gladiolas tucked under a golden painted chair, one boy smoking. A wedding? A funeral? Dented, crushed, packed full of people buses throttle past the intersection of women, children, and men, all trying to run their errands, squeeze their lives between these bookended CNGs, holding hands, grabbing a bite. To the crack of the cricket bat, the glimpse of a headline over tea, there is joy, there is beauty in this simplicity of motion. Thank you, wonderful. It gives such a vivid picture of the city that I grew up in. Oh, that's nice. I'm glad that you can see it through the words. That's the goal. Thank you very much, Kelly, and অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা বাংলাদেশ এবং আমেরিকার দুজন সাহিত্যপ্রেমীর সাথে কথা বললাম এবং আমরা দেখলাম যে একজন বিদেশিনীকে বাংলাদেশ, ঢাকা কিভাবে অনুপ্রাণিত করেছে কবিতা লেখায়, আর এটাও দেখলাম যে আরেকজন ছড়াকার এবং সাংবাদিক, তাকেও কিভাবে ঢাকা অনুপ্রাণিত করেছে, বাংলাদেশ কিভাবে অনুপ্রাণিত করেছে, বাংলাদেশের রাজনীতি কিভাবে অনুপ্রাণিত করেছে। আশা করছি আমাদের এই কথোপকথন আপনারা উপভোগ করেছেন। সবাই ভালো থাকুন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা। ফিরোজা পাথর, প্রবাল, ওপাল এবং রূপা এসব দিয়ে অপরূপ অলংকার বানিয়ে থাকেন আদি আমেরিকান উপজাতি নাভাহো গোষ্ঠী। ঐতিহ্যবাহী অলংকারে একটু আধুনিক ধাঁচ এনে বেশ কয়েক দশক ধরে এসব অলংকার নিয়ে কাজ করে যাচ্ছেন ইয়াজি পরিবার। সম্প্রতি নিউ ইয়র্কের একটি জাদুঘরে এই অলংকারের প্রদর্শনী হলো। চলুন বিস্তারিত দেখা যাক এই প্রতিবেদনটি থেকে। ঐতিহ্যবাহী নাভাহো প্রযুক্তি ব্যবহার করে কয়েক প্রজন্ম ধরে অলংকার বানাচ্ছে দক্ষিণ পশ্চিম আমেরিকার ইয়াজি পরিবার। তাদের বহু নকশার মধ্যে কনসো, স্কোয়াশ, ব্লসম এবং সান হচ্ছে ঐতিহ্যবাহী নকশা। লি এবং রেমন্ড দুই ভাইয়ের 4 বছরের কাজ প্রদর্শন করছে নিউ ইয়র্কের ন্যাশনাল মিউজিয়াম অব দ্য আমেরিকান ইন্ডিয়ান। বিখ্যাত এই গহনা তৈরি পরিবারে এখন তারা সবচেয়ে জ্যেষ্ঠ, যাদের কাজ বহু মানুষের সংগ্রহে রয়েছে। রূপার গহনা প্রস্তুতকারী হিসেবে অত্যন্ত সুপরিচিত লি কয়েক শতাব্দী আগে স্প্যানিশ উপনিবেশের সময় নাভাহো অলংকার হিসাবে এটি শুরু হয়। গহনায় তিনি রূপার প্রলেপ দেন। আমার বাবা বহুবার আমার মাকে বলতেন শুনেছি, তার কাজকে যেন সম্মান দেখানো হয়। এটা পবিত্র, এই টারকয়েজ, নীলকান্তমণি বা ফিরোজা অত্যন্ত পবিত্র। তরুণ বয়স থেকে গহনা বানান রে। গহনায় তার স্টোনের কাজ খুব জনপ্রিয়। নাভাহো অলংকারের ধারণা নিয়ে তিনি শিল্প, সৌন্দর্য এবং জীবনের অপূর্ব মিশ্রণ ঘটান অলংকারে। নিউ ইয়র্কে ন্যাশনাল মিউজিয়াম অব দ্য আমেরিকান ইন্ডিয়ানের কিউরেটর ক্যাথলিন অ্যাশ মিলবি বললেন, তাদের অলংকারে দেখা যায় প্রকৃতির রং আর আলোর চমৎকার কাজ। আলো আর রঙে বিশ্বাস করে নাভাহোরা। ইয়াজি শিল্পকর্মের জন্য পয়সা খরচ করতে দ্বিধা নেই সংগ্রহকারীদের। এই প্রদর্শনী উপলক্ষে নিজেদের শহর নিউ মেক্সিকো থেকে নিউ ইয়র্কে আসেন ইয়াজি পরিবারের বেশ কয়েক ডজন সদস্য। রের জন্য এই অভিজ্ঞতা অনন্য সাধারণ। প্রদর্শনীতে উপস্থাপিত 300 অলংকারের 1 বছর ধরে প্রদর্শন করা হবে। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। আমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। আর এই প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। তাছাড়া ইউটিউবের VOA বাংলা চ্যানেলেও আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান আপলোড করে থাকি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।